সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। আমাদের আজকের আলোচনার বিষয় প্রকৌশল খাত, আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে অতিথি হয়ে উপস্থিত আছেন আমার ডান পাশে ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম, চেয়ারম্যান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। আচ্ছা, আমি এবার একটু চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম আপনার কাছে আসতে চাই। আপনি চেয়ারম্যান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। আপনার কাছে যে আপনি শুনলেন যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আসলে এই যে 3 দফা দাবি, আপনার কাছে প্রশ্ন, আপনি কেন মানে বিএসসি প্রকৌশলীদের এই যে 3 দফা দাবিকে অন্যায্য ও অযৌক্তিক, মানে আপনি কিভাবে দেখবেন? প্রথম আমি এই আমাদের দুই তরুণ শিক্ষার্থীর বক্তব্য থেকে আসি আর কি, যে আপনার যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ার এটা কেন প্রয়োজন। যেমন ধরুন আপনি ওই উদাহরণ দিলেন আর কি, আপনার মেডিকেলের কথা। এখানে নার্স এবং ডাক্তার উদাহরণ হবে না, উদাহরণটা হবে এরকম যে যারা মেডিকেল অফিসার, MBBS সদ্য MBBS পাস করা মেডিকেল অফিসার এবং বিশেষজ্ঞ, আপনি দেখবেন যে একটা মেডিকেল কলেজে বা মেডিকেল হসপিটালে আপনার MBBS অফিসাররা, MBBS ডাক্তাররা প্রথম রোগীর বিভিন্ন অসুবিধা সুবিধা সম্পর্কে তারা নোট নেয় এবং সেটা তারা বিশেষজ্ঞের সঙ্গে কনসাল্ট করে। আপনার সিমিলারলি আপনার একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ফর এক্সাম্পল ধরেন সিভিল ইঞ্জিনিয়ার, সে আপনার প্র্যাকটিক্যালি সে কাজটা সে ওখানে কিভাবে করতে হবে সেটা তার কর্মচারীদেরকে বা যারা শ্রমিক আছে তাদেরকে সে সরাসরি ইনস্ট্রাকশন দেয়। এবং একজন বিএসসি প্রকৌশলী কিন্তু এই ডিপ্লোমা প্রকৌশলকে সুপারভাইজ করে। আর প্রথম যে কোশ্চেনটি ছিল যে আপনার দশম গ্রেডের যদি বিএসসি ইঞ্জিনিয়ার যদি অ্যাপ্লাই করে তাতে কি অসুবিধা, সেটা সে খুব কারেক্টলি বলছে যে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং না থাকলে তো সে ওই পদে অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু আপনি প্রশ্ন করলেন যে তাহলে কিভাবে পদোন্নতি পাবে। বাংলাদেশে এবং পাকিস্তানের ইতিহাসেও আপনার দেখবেন যে ডিপ্লোমা প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী পর্যন্ত হয়েছে, এরকম রেকর্ড আছে। এবং এই রেকর্ডটা কিন্তু আপনার কোনো ইসের ভিত্তিতে না, আপনার এটা যোগ্যতার ভিত্তিতে। আপনি দেখবেন যে বিভিন্ন দেশে, বাংলাদেশে আছে যেমন বলে ন্যাশনাল ভোকেশনাল কারিকুলাম লেভেল। আপনার একজন ইঞ্জিনিয়ার যদি সে 3 বছর 4 বছর এক্সপিরিয়েন্স হয়, সে অটোমেটিক্যালি কিন্তু সে ওই ইসের জন্য, কাজের জন্য সে কোয়ালিফিকেশন অর্জন করে। আপনার একাডেমিক ডিগ্রিটাই শুধু কোয়ালিফিকেশন না, একজনের এক্সপিরিয়েন্সও কোয়ালিফিকেশন। এবং এই একজন ডিপ্লোমা প্রকৌশলী যদি সে তার প্রফেশনাল পরীক্ষার মাধ্যমে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে সে যদি পদোন্নতি পায়, এটাকে বৈষম্য বলা যায় না। আরেকটা জিনিস আমি এখানে খুব মানে গুরুত্ব সহকারে উল্লেখ করতে চাই। যেমন মনে করেন যে আপনার এই যে সহকারী প্রকৌশলী যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেন, সেটা বুয়েট থেকে হোক বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটির কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে হোক, তারা কিন্তু শুধুমাত্র বিসিএস যখন পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পরীক্ষাই দেন না। তারা অনেকেই আপনার দেখা যায় যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে পরীক্ষা দেন, পুলিশ ক্যাডারে পরীক্ষা দেন। তাদের ওই সুযোগটা থাকে আর কি। হ্যাঁ, আপনার তারা যদি ডাইভার্ট করতে পারেন তাহলে আপনার ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি এরকম তুচ্ছতাচ্ছিল্য করার কোনো প্রয়োজন নেই। এটা তো হচ্ছে আপনার একটা সুবিধাও আছে, টোটাল ফ্রেমওয়ার্ক। বিসিএস এর যেই আপনার প্রাথমিক যে 3টে স্তর, ভাইবা, প্রিলি বা যে পরীক্ষাগুলো, এগুলো তো তাদের দিতে হয় না, এরকমটা না বিষয়টা? বিসিএস এর ক্ষেত্রে তাদের তারা তো অটো পেয়ে যাচ্ছে, 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে গেলেই তারা বিসিএস মর্যাদায় পেয়ে যাচ্ছে। না, বিসিএস যেগুলো বিসিএস ক্যাডারের মাধ্যমে আসতে হয় সেগুলো ক্যাডার সার্ভিসের মাধ্যমেই আসতে হবে। আমি যতটুকু শুনেছি যে আপনার ওই পরীক্ষাগুলো দিতে হয় না আর কি তাদেরকে, তারা পদোন্নতি পেলেই বিসিএস ক্যাডার হয়ে যায়, যেগুলো অন্যদের ক্ষেত্রে দিতে হয় আর কি। আপনার শুরুতে সহকারী প্রকৌশলী হিসেবে আপনার বিসিএস ইঞ্জিনিয়ারিং ক্যাডার থেকে আসতে হয় আর কি। আচ্ছা।